আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে এবং তোমাদের নেক দোয়ার বরকতে ভালো আছি। গোপালপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে আলোচনা করব। আজ আমার আলোচনার বিষয় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। পূর্বের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে আলোচনা করেছিলাম। সেখানে আমরা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের কয়েকটি ধাপ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেগুলো আমি আবার পুনরাবৃত্তি করছি। তো সেখানে আমরা 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুদ্ধফ্রন্ট নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি এরপর থেকে পরবর্তী ধাপগুলো সম্পর্কে আলোচনা করব। এর পরবর্তী ধাপ আরেকটি আছে 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে আমরা আলোচনা করলে দেখতে পাই যে সেখানে পাকিস্তান সরকার কর্তৃক সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সহ সকল ক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালের 5-6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত এক বিরোধী সমাবেশে যোগ দেন এবং সেখানে তিনি পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক মুক্তি সম্বলিত 6টি দাবি পেশ করেন। সেই দাবি 6টি ছিল বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। এটি পূর্ব বাংলার মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং এর প্রভাবে পশ্চিম পাকিস্তান সরকার ভীত হয়ে বঙ্গবন্ধু সহ বেশ কয়েকজন বলিষ্ঠ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে পাকিস্তান সরকার 1968 সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু সহ আরও 34 জনের নামে যে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে, যাকে ইতিহাসে আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হয়। এই মামলায় অভিযোগ করা হয় বঙ্গবন্ধু সহ মামলার আসামিরা ভারতের আগরতলা বসে পাকিস্তান রাষ্ট্রের বিপক্ষে, অর্থাৎ পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করে এবং তাতে ভারতের প্রত্যক্ষ ইন্ধন ছিল। এটি ভারতের আগরতলা বসে এই ষড়যন্ত্র করা হয় বিধায় এর নাম দেওয়া হয় আগরতলা ষড়যন্ত্র মামলা। অপরদিকে একটি কথা কথিত আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল পূর্ব বাংলার মানুষের স্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তি। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানতেন যে সেই স্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তি খুব সহজে আসবে না, এর জন্য সশস্ত্র সংগ্রামের প্রয়োজন। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সশস্ত্র সংগ্রাম কীভাবে করা যায় তার জন্য একটি পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনা অংশ হিসাবে তিনি একটি বিপ্লবী বাহিনী গঠন করেন। বিপ্লবী বাহিনী একটি পরিকল্পনা করে, যেই পরিকল্পনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমর্থন দিয়েছিলেন। পরিকল্পনাটি ছিল একটি নির্দিষ্ট রাতে নির্দিষ্ট সময়ে বিপ্লবী বাহিনীর সদস্যরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পূর্ব পাকিস্তানে অবস্থিত সকল সেনা ক্যাম্পে আক্রমণ চালাবে এবং পশ্চিম পাকিস্তানের সমর্থনপুষ্ট সেনাবাহিনীর অফিসারদের আটক করে তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে নেবে এবং তাদের গ্রেপ্তার করবে। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব বাংলার স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু
এটি পরিকল্পনাটি ফাঁস হয়ে যাওয়ার আগেই, পরিকল্পনাটি বাস্তবায়িত হওয়ার আগেই ফাঁস হয়ে যায়, যার কারণে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আরও 34 জনের নামে, মোট 29 জনের নামে যে ষড়যন্ত্রমূলক মামলা করে তাকে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হয়। এরপরে আমাদের আছে 1969 সালের গণ অভ্যুত্থান। 1969 সালের গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে আরেকটি মাইল ফলক আছে। 1969 সালে বাংলাদেশের মানুষ স্বেচ্ছায় যে বিপ্লব ঘটায়, তাই ইতিহাসে 1969 গণ অভ্যুত্থানের পরিচিত। এটি এমন একটি রূপ ধারণ করেছিল যা বিপ্লবের রূপ নেয়। এই আন্দোলনে সর্বস্তরের মানুষ বিপুল আগ্রহ নিয়ে অংশগ্রহণ করে। সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, কৃষক, শ্রমিক জনতা এই আন্দোলনে যুক্ত হয়। আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শামসুজ্জোহা শহীদ হন। এই খবর সমস্ত প্রদেশে ছড়িয়ে পড়লে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এই আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষ 1969 সালে রাস্তায় নেমে আসে। আন্দোলনে ভীত হয়ে পাকিস্তান সামরিক শাসক জেনারেল আইয়ুব খান, বঙ্গবন্ধু সহ এই মামলার অন্যান্য আসামিদেরকে মুক্তিতে বাধ্য হয় এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাটি প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এরপরে আছে আমাদের 1970 সালে নির্বাচন। 1969 সালে 25শে মার্চ পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান ক্ষমতা ইস্তফা দেন এবং ওই পদে ইয়াহিয়া খান আসেন। ইয়াহিয়া খান ক্ষমতা এসে পাকিস্তানের সাধারণ নির্বাচনের ঘোষণা দেন, কিন্তু পাকিস্তানের সকল রাজনৈতিক দল ও সকল শ্রেণী পেশার মানুষের ভিতরে এই নির্বাচন নিয়ে সংশয় দেখা দেয়। তার কারণ ইতিপূর্বে পাকিস্তানে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তাছাড়া নির্বাচন কোন পদ্ধতিতে হবে, কোন নিয়মকানুনে হবে, কীভাবে হবে সেই ব্যাপারেও পাকিস্তানের সংবিধানে কোনো ধরনের ব্যবস্থা ছিল না, যার কারণে সাধারণ মানুষের ভিতরে এই নির্বাচন আয়োজন নিয়ে, নির্বাচন অনুষ্ঠান নিয়ে ব্যাপক সন্দেহ ছিল। কিন্তু সকল সংশয়, সকল দ্বিধা অবসান ঘটিয়ে 1970 সালের 7 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট 5,64,00,000 ভোটার ছিল। এর মধ্যে 3,22,00,000 ভোটার ছিল পূর্ব পাকিস্তানের জন্য, পূর্ব পাকিস্তান অংশের, আর অবশিষ্ট ভোট ছিল পশ্চিম পাকিস্তান। এই নির্বাচনে আওয়ামী লীগ, মুসলিম লীগ, কৃষক শ্রমিক জনতা পার্টি, নিজামে ইসলাম, জামাত ইসলাম সহ আরও অনেক দল অংশগ্রহণ করে। এই নির্বাচনে পূর্ব পাকিস্তানের জন্য
169টি মুসলিম আসন বরাদ্দ ছিল। এই 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ পায় 167টি আসন, যার মধ্যে 7টি আসন ছিল সংরক্ষিত নারী আসন। এই নির্বাচন পূর্ব পাকিস্তানের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে আওয়ামী লীগ ব্যাপক বিজয় অর্জন করে। এছাড়া 17 ডিসেম্বর অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদের নির্বাচনেও আওয়ামী লীগ বিপুল ব্যাপক সংখ্যাগরিষ্ঠ অর্জন করে। এরপরে আছে মহান স্বাধীনতা আন্দোলন। আজ আমি সেই স্বাধীনতা আন্দোলন সম্পর্কে আলোচনা করব না। আজ আমি তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল আমি প্রথমে বোর্ডে কিছুটা লিখে দিই। ইমন তার বাবার সাথে সকালে হাঁটতে বের হয়। মানুষকে খালি পায়ে
প্রশ্নটি তোমাদেরকে একটু করে শোনায়। ইমন তার বাবার সাথে সকালে হাঁটতে বের হয়ে কিছু মানুষকে খালি পায়ে গান গাইতে গাইতে কোথাও ফুল দিতে দেখে। এই ঘটনা সম্পর্কে ইমন তার বাবার নিকট জানতে চাইলে তার বাবা তাকে তার ছাত্র জীবনের একটি আন্দোলনের কথা বলে। তার বাবা তাকে বলেন যে এই আন্দোলনে অনেক ছাত্র ও সাধারণ মানুষ শহীদ হয়, ফলশ্রুতিতে তারা নিজেদের অধিকার লাভ করে। এখন এটা থেকে আমরা যদি একটা জ্ঞানমূলক প্রশ্ন দেখি তাহলে আমরা দেখব জ্ঞানমূলক প্রশ্নটা হবে এরকম যে উদ্দীপকটা আমি লিখছি, এই উদ্দীপকের ভিতরে জ্ঞানমূলক প্রশ্ন কোনো উত্তর পাওয়া যাবে না। তবে জ্ঞানমূলক প্রশ্ন হইতে হবে যে অধ্যায় থেকে আমরা আলোচনা করলাম জাস্ট ওই অধ্যায়ের ভিতর থেকে। আমরা জ্ঞানমূলক প্রশ্ন কি লিখব? দেখি মৌলিক গণতন্ত্র কাকে বোর্ডে জায়গা না থাকার কারণে আমরা একটা লিখে একটা বুঝে নেব। তোমরা খাতা কলমে লিখে নিও, আমি জায়গা না থাকার কারণে একটা মুছে আমার আরেকটা লিখতে হবে। তো প্রশ্ন গ নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন। প্রশ্ন হলো মৌলিক গণতন্ত্র কাকে বলে? এই প্রশ্নের উত্তর এক লাইন, এক কথা কিংবা একটা শব্দও লেখা যায়। তো প্রশ্নের উত্তরের প্রয়োজনে আমরা একটু বড় করতে পারি। তো সরাসরি উত্তরে যদি আমি বলি যে মৌলিক গণতন্ত্র কাকে বলে, পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান এক অধ্যাদেশ বলে যে স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তাকে মৌলিক গণতন্ত্র বলে। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্ন দেখব। দ্বিতীয় প্রশ্নতে আমরা লিখি দেখব 6 দফা কে বাঙালির মুক্তি সনদ বলা হয় কেন? খ নম্বর প্রশ্নে আছে 6 দফাকে বাঙালির মুক্তি সনদ বলা হয় কেন? এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন। খ নম্বর প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন। এই অনুধাবনমূলক প্রশ্নটাও উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না। এটার জন্য 2 মার্ক বরাদ্দ থাকে এবং এই 2 মার্কের জন্য 2টা অ্যান্সারই করতে হবে। এবং এই প্রশ্নের ভিতরে একটা উত্তর থাকবে জ্ঞানমূলক আর একটা থাকবে অনুধাবনমূলক। জ্ঞানমূলকের জন্য আলাদা উত্তর লিখতে হবে, অনুধাবনের জন্য আলাদা উত্তর লিখতে হবে। তো এটার ভিতরে আমরা কি জ্ঞানমূলক প্রশ্ন পাই যে 6 দফাকে বাঙালির মুক্তি সনদ বলা হয় কেন? এই কেন কথাটা শুধুমাত্র হলো জ্ঞানমূলকের। এটা আমরা এক কথা যদি জ্ঞানের উত্তরটা দিই তাহলে আমরা পাই যে 6 দফা দাবিতে বাঙালির মুক্তির বিষয়গুলো নিহিত ছিল বিধায় আমরা এটাকে মুক্তি সনদ বলতে পারি। এটার জন্য 1 মার্ক পাওয়া যাবে। পরবর্তীতে আমি লিখব অনুধাবন। এখন অনুধাবনটা কি? এই 6 দফা আন্দোলনে আমরা মূল বইতে কি পড়ছি সেই বিষয়টুকু আমি চিন্তা করে লিখব, সেটাই হলো অনুধাবন। এখন 6 দফাকে আমরা ব্যাখ্যা করবো যে এটা মুক্তি সনদ বলা হয় কেন, ওই ব্যাখ্যাটাই হচ্ছে অনুধাবন। তো আমরা 6 দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির তথা পূর্ব পাকিস্তানের মানুষের মুক্তির লাভের উদ্দেশ্যে 1966 সালের 5 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত এক বিরোধী সমাবেশে যোগ দেন এবং সেখানে গিয়ে তিনি এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 6টি দাবি উত্থাপন করেন। এই দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি, ছিল আঞ্চলিক নিরাপত্তার বিষয়, ছিল বৈদেশিক চুক্তি, সরকারের কাঠামো, এরকম 6টা। এই 6টা ধারার ভিতরে 6টি ইসের ভিতরে আমরা বাংলাদেশের সম্পূর্ণ মুক্তির বিষয়গুলো দেখতে পাই এবং এটা যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের মানুষ পরাধীন থেকে মুক্তি পাবে এবং তাদের যেই আশা আকাঙ্ক্ষা সেটাও বাস্তবায়িত হবে। আর এই কারণে আমরা এটাকে মুক্তি সনদ বলতে পারি। গ নম্বর প্রশ্ন,
নম্বর প্রশ্ন আমরা বলতে পারি, উদ্দীপকের ইমনের বাবা কোন আন্দোলনের কথা বলেছেন ব্যাখ্যা করেন। গড় নম্বর প্রশ্নটা আমরা 3 মার্কেটের জন্য বরাদ্দ। এটার ভিতরেও পূর্বের ন্যায় 3টি প্রশ্ন আছে। এই 3টি প্রশ্নের জন্য আলাদা 3টা উত্তরই লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন থাকবে জ্ঞানমূলক প্রশ্ন। এটার ভিতরে আমরা জ্ঞানমূলক কি পাই? উদ্দীপকে ইমনের বাবা কোন আন্দোলনের কথা বলেছেন, কোন আন্দোলনের কথা বলেছেন, এই শব্দটাই হচ্ছে জ্ঞানমূলক। এবং আমরা এই উত্তরটা লিখলে 1 মার্ক পাবো, কোনো সম্ভাবনা নাই 1 মার্ক কম দেওয়া। তাই আমরা এটা দেখবো যে উদ্দীপকে ইমনের বাবা কোন আন্দোলনের কথা বলেছেন। স্বাভাবিকভাবেই তারা ভাষা আন্দোলনের কথা বলেছেন। তাই এটার জ্ঞানমূলক উত্তর হচ্ছে ইমনের বাবা ইমনের প্রশ্নের জবাবে ভাষা আন্দোলনের কথা বলেছেন। এরপরে আমরা জ্ঞানমূলক গেল। এই গড় নম্বর প্রশ্নে আরও 2টি প্রশ্ন বাকি থাকে। একটা হচ্ছে অনুধাবন প্রশ্ন আর একটা প্রয়োগমূলক প্রশ্ন। অনুধাবনের প্রশ্নের জন্য 1 মার্ক, প্রয়োগের জন্য আর 1 মার্ক। এখন আমরা এই প্রশ্নের আলোকে আমরা কি অনুধাবন করতে পারি মূল বইতে। তো আমরা কোন আন্দোলনের কথা বলেছে সেই আন্দোলন সম্পর্কে আমরা কিছু বলবো, সেই আন্দোলনের সম্পর্কে যেটুকু বলবো সেটি হবে জ্ঞানমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন আমি সঙ্গে বলে দিই। আর ওই আন্দোলনের প্রেক্ষাপটে আমরা উদ্দীপকে কোন অংশটুকু পাই সেটা হবে প্রয়োগমূলক। তাহলে আমরা ভাষা আন্দোলন সম্পর্কে, ভাষা আন্দোলন আমরা কী কী মূল বইতে পড়ছি সেটা জানবো, সেটুকু লিখবো, এটার জন্য পাবো 1 মার্ক। আর ওই আলোকে এই উদ্দীপকের ভিতরে কোন কথাটুকু বলা আছে সেটুকু লিখবো, তার জন্য পাবো আর 1 মার্ক। এভাবে 3টা পার্টে লিখলে 100% 3 মার্কের কম দেওয়ার কোনো সুযোগ নেই। ঘ নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো উক্ত আন্দোলন স্বাধীনতা পক্ষে ত্বরান্বিত করেছে? তোমার উত্তরে পক্ষে ঘ নম্বর প্রশ্ন আছে, তুমি কি মনে করো উক্ত আন্দোলন স্বাধীনতার পক্ষে ত্বরান্বিত করেছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্ন আমি সংক্ষেপে কিছু বলে দিই। এটার ভিতরে 4টা প্রশ্ন আছে। এই 4টা প্রশ্নের ভিতরে প্রথম নাম্বার জ্ঞানমূলক। এখন এটার ভিতরে আমরা জ্ঞানমূলক প্রশ্নটা কি পাই? তুমি কি মনে করো উক্ত আন্দোলন স্বাধীনতার পক্ষে ত্বরান্বিত করেছে? উত্তরে বলবো হ্যাঁ, আমি উক্ত আন্দোলনকে স্বাধীনতা আন্দোলন পক্ষে ত্বরান্বিত করেছে, এটুকুই জ্ঞান। এরপরে আমি দ্বিতীয় স্টেপ হলো এই প্রশ্নটার দ্বিতীয় ধাপ হচ্ছে অনুধাবন। অর্থাৎ এই যে আমরা স্বাধীনতা ভাষা আন্দোলন সম্পর্কে বলছি, আমরা আবার ভাষা আন্দোলন সম্পর্কে কিছু বলবো। তারপর এই সমর্থনে আবার যে উদ্দীপকেও আমরা লাস্টে দেখতে পাই যে ফলশ্রুতি তারা নিজেদের অধিকার লাভ করে, অর্থাৎ স্বাধীনতার পথকে তারা সুগম করে। সর্বশেষ লাস্টের যে ধাপ উচ্চতর চিন্তন দক্ষতা। অর্থাৎ আমরা যে প্রশ্নটা বলছিলাম, তুমি কি মনে করো উক্ত আন্দোলন স্বাধীনতার পথকে ত্বরান্বিত করেছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমরা 2টা পাঠকে একত্রিত করে আমরা যদি উদ্দীপক এবং পাঠ্য বইয়ের আলোকে
যে একমত পোষণ করছি সেই কথাটাকে যুক্তি সহকারে লিখে দেওয়ার নামই হচ্ছে উচ্চতর চিন্তন দক্ষতা। তোমরা প্রশ্ন বাসায় বসে সুন্দর করে দেখবে এবং এই আলোকে অন্যান্য প্রশ্নগুলা, এই ভাষা আন্দোলন সম্পর্কে অন্যান্য প্রশ্ন তৈরি করে তা সমাধান করার চেষ্টা করবে। আজ আমি তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।